রাষ্ট্রকে সংস্কারের যারা দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে অন্যতম একজন সমন্বয়ক। আমরা মানে রাকিব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। আর রাকিব ভাই, আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের এই আন্দোলন যখন আপনারা শুরু করেছিলেন তখন তো কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিলেন, তো কোটা আন্দোলন পরে গণ অভ্যুত্থানে আসলে পরিণত হলো কিভাবে? দেখুন, আমরা একটি যৌক্তিক কোটা সংস্কার চেয়েছিলাম সরকারের কাছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু সরকার বিভিন্নভাবে সেটা দমন করার চেষ্টা করেছে এবং সরকারের যে অবৈধ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার যে মন্ত্রী পরিষদ আছে তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল। তারপরে সারা বাংলাদেশের মানুষ জানে যে ফ্যাসিস্ট হাসিনা আমার সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার বানিয়ে দিয়েছিল। তারই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে, রাজপথে নেমে আসছিল। এই সারা দেশের আন্দোলনটা এমনভাবে শুরু হয় সেটা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দিকে এগোচ্ছিল। আমরা এই আমার যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেখান থেকে আমরা বিভিন্ন দফা, আপনারা দেখেছেন প্রথম 4 দফা ছিল, তারপরে সেটা 9 দফা। আমাদের সারা দেশে শিক্ষার্থীদের উপর সরকার বাহিনী, ক্যাডার বাহিনী যেভাবে তাণ্ডব চালিয়েছিল, সেখান থেকে আমরা সরকারকে বলেছিলাম যে আপনি ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে জাতির কাছে, শিক্ষার্থীদের কাছে। এবং হচ্ছে যে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং হচ্ছে ওবায়দুল কাদের, তাদেরকে আমরা পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তারা সেটাতে সাড়া না দিয়ে তারা বারবারই উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে এবং হচ্ছে আমাদের আন্দোলনকে বলা যে চাঙ্গা করে দিয়েছে। আমাদের যে সমন্বয়ক তারা ডিবি আটকে ছিল, হেফাজতে তো ছিল না, ডিবি তাদেরকে তুলে নিয়ে গেছে একরকম। তো সেখান থেকে আমরা যারা বাইরে ছিলাম আমরা অনেক কষ্টের মধ্যে একটা দুঃসময় সময় পার করে আমরা আন্দোলনটা চালিয়ে নিয়েছিলাম। আপনার ব্রডব্যান্ড চালু ছিল শুধু, আর ইন্টারনেট কিন্তু চালু ছিল না বাইরে, শুধু SMS যেটা আছে না ওটার মাধ্যমে আমরা কয়েকজন সমন্বয়ক সবার সাথেও যোগাযোগ করতে পারতাম না। এই ঢাকায় আমরা যারা আছি এইভাবে আন্দোলন চালিয়ে আসছিলাম। তারপরে আমাদের সমন্বয়করা বিভিন্ন চাপে, শিক্ষার্থী, ছাত্র এবং শিক্ষকদের চাপে সমন্বয়কদের ছেড়ে দেয় ডিবি থেকে। সেখান থেকে আমরা শহীদ মিনার আমাদের বড় একটা প্রোগ্রাম হয়, তারপরে সেখান থেকে 1 দফা শুরু হয়। কিন্তু সরকার নিজেই বারবার ভুল করেছিল। সরকার আমাদেরকে রেসপন্স করতো যখন আমরা এই প্রথম দাবিটা যখন তুলে ধরেছি সরকার মানতো না, তারপরে যখন আরেকটা দাবি দিতাম তখন সরকার বলতো যে আমার দরজা খোলা আছে, গণভবনের দরজা খোলা আছে, এরকম বক্তব্য দিয়েছে। তো মানে অলরেডি সময় পার হয়ে গেছিল। সব মিলিয়ে সরকার যখন 16 জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা করে পুলিশ, প্রকাশ্যে আপনারা দেখেছেন, আবু সাইদ শিক্ষার্থীদের আন্দোলনকে সাহস দেওয়ার জন্য বুক পেতে দাঁড়িয়েছিল, সেখানে পুলিশ একবারে স্বেচ্ছায় গুলি করেছে। সেখানেও সরকারের মন্ত্রীরা, এমপিরা বলেছিল যে পুলিশ গুলি করে নাই, এখানে ইট ফাটকেলের নিক্ষেপে পুলিশ আবু সাইদ মারা গেছে। তো এই যে তাদের বারবার ভুল বক্তব্য এবং হচ্ছে উস্কানিমূলক বক্তব্য, এগুলো একরকম দায়ী ছিল। সারা দেশের মানুষ কিন্তু আসলে আরও আগে থেকেই চেয়েছিল যে এক দফা দিতে হবে, শেখ হাসিনার পদত্যাগ চাই। আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। সায়েন্স ল্যাবে আমার আন্দোলন ছিল গণমিছিল, তো ওই প্রায় 5,000 মানুষ হবে, সেটাকে নিয়ে আমি লং মার্চ করেছি শাহবাগের দিকে। শাহবাগে গিয়ে শেষ করে দেওয়ার, আমাকে যখন সিগন্যাল দিয়েছে যে শেষ করে দিতে হবে, কিন্তু সাধারণ মানুষ মানতেছে না, আজকেই আমরা এখানে অবস্থান করব। এটা থেকে স্পষ্ট বোঝা যায় মানুষ আসলে এই 16 বছর শেখ হাসিনা সরকারের যে জিম্মি অবস্থা ছিল, মানুষকে শেখ হাসিনা সরকার এবং তার দোসররা যেভাবে মানুষকে অত্যাচার, নিপীড়ন, জুলুমের শিকার করে আসছিল, মানুষ চেয়েছিল না এই সরকারকে আমরা চাই না। সরকার শিক্ষার্থী বান্ধব সরকার না, সরকার এই জনগণ বান্ধব সরকার না, ভোটারবিহীন সরকার, অবৈধ একটি সরকার। এই ফ্যাসিবাদদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার সচিবালয় থেকে শুরু করে একবারে ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা আছে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছাত্র জনতার সরকার, এই সরকারের কাছে আমরা সবসময় সঠিক বিচার আশা করি, সেজন্য আমরা দাবি দাওয়া নিয়ে নামি। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেই আবার জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। আমরা ডাক দিয়েছি, ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও করে এই প্রধান বিচারপতিকে হটিয়ে দিয়েছে, আবার তাদের একজন দোসরকে তারা নিয়োগ দিয়েছে। আমরা তৎক্ষণাৎ তখন আলটিমেটাম দিয়েছি 6টায়, আলটিমেটাম কয়টায়, 6টায় এরকম স্লোগান দিয়ে আশফাক সেও পদত্যাগ করেছে, সে আর ক্ষমতায় যায় নাই। আমরা একটা কথা বলতে চাই যে ফ্যাসিবাদী যেই শেখ হাসিনা, তাকে আমরা হটিয়ে
এখনও আমরা ভালোভাবে স্বাধীন হই নাই। আমাদের সময় লাগবে, রাষ্ট্র সংস্কার করতে আমাদের অনেক সময় লাগবে এবং ছাত্র জনতা যারা আছে তাদেরকে আহ্বান করতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা যায় এই রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা ততটুকু করবেন। আসলে গণমাধ্যমের বিষয়ে বলতে গেলে আমি বলবো যে গণমাধ্যমের কিছু কিছু গণমাধ্যম সবসময় একবারে তাদের মতো আচরণ করেছে। তারা যেভাবে বক্তব্য দেওয়ার জন্য বলেছে সেভাবে তারা মিডিয়া প্রচার করেছে। তো তারা এখন আবার দুঃখ প্রকাশ করতেছে যে আসলে আমাদের কিছু করার ছিল না, আমরা জিম্মি ছিলাম বা আমাদেরকে যেভাবে বলা হতো। কিন্তু এই আন্দোলনে দুই একটা গণমাধ্যম ছাড়া আমি মনে করি বা বলবো যে প্রত্যেকটা গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম। এই আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদ সরকারের পতনের আন্দোলনে এখন পর্যন্ত প্রত্যেকটা গণমাধ্যম, আর স্বাভাবিকভাবে বলা যায় যে এই 16 বছর একটা সরকার অবৈধ সরকার ক্ষমতায়, সেখানে তো সরকার তার প্রত্যেকটা প্রতিষ্ঠান নিজের কবজায় নিয়ে গেছে, সেখানে গণমাধ্যমও তার বাইরে না। তারপরও গণমাধ্যমের জায়গা থেকে গণমাধ্যম যতটুকু করেছে এবং এই আন্দোলনে গণমাধ্যমের কর্মীরা যেভাবে আহত হয়েছে তারা সবসময় ফ্রন্ট লাইনে ছিল এবং আঘাতটা আসলে তাদের উপর প্রথমেই আসতো। এটা আমি নিজে দেখেছি, আমি তো মুভমেন্টে একবারে সামনাসামনি ছিলাম। তো আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ওই সকল গণমাধ্যম কর্মীদেরকে, ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারাও দেশের জন্য কাজ করেছে, আমরাও দেশের জন্য কাজ করেছি। আমরা সবাই মিলে এই বাংলাদেশ। আপনারা যখন রাষ্ট্র সংস্কার করার উদ্যোগ নিয়েছেন তখন কি গণমাধ্যম সংস্কারের কোনো উদ্যোগ নেবেন কি? গণমাধ্যম সংস্কারের উদ্যোগ আমরা এখনই নিতে চাই না। আমরা মনে করি গণমাধ্যম হচ্ছে জাতির বিবেক, জাতির জন্য আয়না। এই গণমাধ্যমের কর্মীরা নিজ থেকে যারা এতদিন ফ্যাসিবাদের আচরণের শিকার হয়েছে অথবা চাপের শিকার হয়েছে, যেভাবে শিকার হয়েছে, আমরা মনে করি তারা এখন তাদের ভুলগুলো শুধরিয়ে তাদের যেই নৈতিকতার জায়গা এবং দেশের জন্য যে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করা দরকার সেটাই করবে। এই দেশে যত অন্যায় অনিয়ম হচ্ছে এগুলো কিন্তু গণমাধ্যম কর্মীরাই প্রচার করে। গণমাধ্যম না থাকলে তো আমরা বুঝতাম না কে ভালো কে খারাপ। এখন গণমাধ্যম কর্মীদের যাতে নিরাপত্তাটা দেওয়া যায় আমরা সেটা নিয়েও কাজ করব এবং সরকারকে আহ্বান করব যাতে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারে, প্রচার করতে পারে, তাদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারকে আহ্বান করব বা আমরা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে যতটুকু করা যায় সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিবের সাথে। তিনি জানাচ্ছিলেন যে শুধু এই রাষ্ট্র সংস্কার না, রাষ্ট্র সংস্কারের ভেতরে যারা কিটগুলো এখনও লুকিয়ে আছে তাদেরকেও বের করে রাষ্ট্রকে একদম পূর্ণাঙ্গ সংস্কার করা হবে, যে সংস্কারটি করলে দেশ এবং জাতি সামনে দিয়ে এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম নতুন একটি বাংলাদেশ উপহার পাবে। ঢাকা কলেজ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।